প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে আমাদের এই আলোচনায় স্বাগত। আপনাদের জন্য আজকে যে বিষয়টি উপস্থাপনা করতে চলেছি সেটি হলো টিচিং গ্রামার, ব্যাকরণ শিক্ষাদান। অর্থাৎ ব্যাকরণ শিক্ষাদান কেমন হবে, কেমন হওয়া উচিত, তার পদ্ধতিগুলো আমরা আলোচনা করব। তবে এই পদ্ধতি আলোচনার আগে আমি ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্য, তার সমস্যা সমাধান এবং ব্যাকরণ পদ্ধতির বিভিন্ন ধরন সেটা নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে আমি উপস্থিত করতে চাইছি বাংলায় ব্যাকরণ শিক্ষাদান ঠিক কেমন হওয়া উচিত সেই প্রসঙ্গে আলোচনা। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমি প্রথমে একটা কথা আপনাদের সামনে বলবো যে ব্যাকরণটা কি। ব্যাকরণ হচ্ছে আসলে ভাষার বিজ্ঞান। একটা যদি ভাষার বিজ্ঞান আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি তাহলে স্বাভাবিকভাবে ভাষার যে উৎকর্ষতা লাভ হয়। ব্যাকরণ শিক্ষাদানের মূল উদ্দেশ্য হচ্ছে ভাষার যে সমৃদ্ধি, উৎকর্ষতা সেইটিকে বজায় রাখা এবং বৃদ্ধি করা। এক্ষেত্রে আমরা ব্যাকরণ সম্পর্কে যারা বলে গেছেন ভাষাতত্ত্ববিদ, যেমন আমরা বলতে পারি ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি বলেছেন যে বিদ্যার দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষ করিয়া তাহার স্বরূপটি আলোচিত হয় এবং সেই ভাষার পঠনে, লেখনে এবং কথোপকথনে শুদ্ধরূপে তাহার প্রয়োগ করা যায়, সেই বিদ্যাকে ভাষার ব্যাকরণ বলে। অর্থাৎ মূলত যে বিদ্যা অধ্যয়ন করলে আমরা সেই ভাষার কথোপকথন, পঠন এবং লেখনে যা সমৃদ্ধি করতে পারবো, যা শুদ্ধ করতে পারবো, উৎকর্ষ করতে পারবো, সেই বিদ্যাকে আমরা বলবো ভাষার ব্যাকরণ। এক্ষেত্রে আমরা এইচ সুইটের একটি মন্তব্য, গুরুত্বপূর্ণ মন্তব্য, সেই বিষয়ে একটু আলোচনা করতে পারি। গ্রামার ইজ দ্য প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস অফ এ ল্যাঙ্গুয়েজ, ইটস অ্যানাটমি। অর্থাৎ গ্রামার, দ্য প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস, বাস্তবিক যে বিশ্লেষণ ব্যাকরণের মাধ্যমে করা হয়। আসলে কি ব্যাপারটা? আসলে এই ব্যাকরণ পড়ার মধ্য দিয়ে যেমন আমরা ভাষার শুদ্ধ প্রয়োগ করতে পারি, তেমনি ব্যাকরণকে শুদ্ধভাবে বিশ্লেষণ করে ভাষার গভীরে প্রবেশ করা যায়। ব্যাকরণের মধ্য দিয়ে ভাষার উদ্ভব, তার বিকাশ, তার স্বরূপ, প্রকৃতি, বৈশিষ্ট্য, বিশেষত্ব, প্রয়োগ, লক্ষণগুলি একেবারে আমরা ঠিকভাবে জানতে পারি। ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করার বিজ্ঞান। অর্থাৎ ভাষাকে কিভাবে নিয়ন্ত্রিত করা যাবে তার বিজ্ঞান হলো ব্যাকরণ। ব্যাকরণের বৈজ্ঞানিক নিয়ন্ত্রণের মধ্য দিয়েই একটি ভাষার সার্থক বিকাশ লাভ সম্ভব হয়। এখানে আমরা বাংলার যে ব্যাকরণ, এই বাংলার ব্যাকরণ আমরা পেলাম প্রথম 1734 সালে। আপনাদের সবাই মনে আছে পর্তুগিজ পাদ্রী মানুয়েল দা আসুনসাম সর্বপ্রথম বিদেশি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। এর পরবর্তীকালে বিখ্যাত পণ্ডিত হ্যালেট বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। 1826 খ্রিস্টাব্দে রামমোহন রায় ইংরেজিতে বাংলা ব্যাকরণ লেখেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমুখ ভাষাবিদগণ বাংলা ব্যাকরণের উপর জোর দেন এবং বাংলা ব্যাকরণকে একটি অত্যুচ্চ স্থানে পৌঁছে দেন। এই যে ব্যাকরণ, এই ব্যাকরণ ভাষার শিক্ষাদানের প্রয়োজনীয়তা কি, আমাদের এই লক্ষ্যটা কি, আসলে প্রয়োজন এবং লক্ষ্য, এই বিষয়ে যদি আমরা আলোচনা করি, প্রথম কথা ভাষাবিজ্ঞানের নিয়ম কানুন। ভাষাবিজ্ঞানের যে নিয়ম আছে সেই নিয়ম কানুনকে ছাত্রছাত্রীরা ভালো করে ধরতে পারবে এবং তার যে প্রয়োগ সেটা করতে হবে। অর্থাৎ ব্যাকরণের যে ভাষার বিভিন্ন ধরনের নিয়ম আছে, কিভাবে ভাষার যে নিয়ম কানুন, সেই জায়গাটা যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু ভাষার গভীরে আমরা প্রবেশ করতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে শুদ্ধ ভাষা প্রয়োগের দক্ষতা বৃদ্ধি। আসলে ব্যাকরণ যখন আমরা পড়ব তখন কিন্তু ব্যাকরণের সঠিক প্রয়োগ, শুদ্ধ প্রয়োগ সম্পর্কে কিন্তু আমাদের যথেষ্ট ওয়াকিবহাল হয়। তাহলে ব্যাকরণের বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষার অন্তর্নিহিত যে শক্তি আছে, অন্তর্নিহিত যে ভাবনা আছে, সেটাকে ভালো করে ধরতে পারবে এবং ধরতে পারলে তার ব্যবহারিক ক্ষেত্রে আরও তাকে
অনেক নতুনতর জায়গায় নিয়ে যেতে পারবে। এবং যদি নতুনতর জায়গায় নিয়ে যেতে পারে, 3 নম্বর পয়েন্ট যেটা আমরা বলছি, ভাষার ব্যবহারে নিজস্ব স্টাইল। যদি সে আয়ত্ত করতে পারে বিষয়টা, তখন সে ভাষা ব্যবহারের নিজস্ব একটা রীতি, একটা স্টাইল আলোচনা করতে পারে। আসলে বিভিন্ন লেখক, বিভিন্ন সাহিত্যিকের একটা একটা নিজস্ব স্টাইল আছে। সেই স্টাইলের তার যেমন একটা প্রজ্ঞা, মনন, দর্শন কাজ করে, তেমনি একটা ভাষারও একটা গভীর গুরুত্ব আছে। আমরা যদি ভাষাগত দিক দিয়ে সেই গভীরতাকে ছুঁতে না পারে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের নিজস্ব স্টাইল সৃষ্টি হবে না। পরের যে পয়েন্ট, আত্মপ্রত্যয় বৃদ্ধি। আত্মপ্রত্যয় মানে আমি যে ভাষা নির্ভুলভাবে ব্যবহার করব, আমার যে সাহস অর্জন করতে হবে, আমার যাতে না ভুল হয়। এই যে অনেকের মধ্যে যে আমি বাংলা ভাষা ব্যবহার করছি, আমার এই ভাষা ব্যবহারটা সঠিক হচ্ছে কিনা, ভুল হচ্ছে কিনা, তাতে একটা আত্মপ্রত্যয়ের অভাব হয়। এই আত্মপ্রত্যয়ের অভাব হলে কিন্তু তার ভাষার ব্যবহারের স্বতঃস্ফূর্ততার জায়গায় কিন্তু আঘাত খাবে। সেই কারণে আমাদের এই আত্মপ্রত্যয় বৃদ্ধির জন্য এই ভাষার কিন্তু দক্ষতা প্রয়োজন। এর পরে যে পয়েন্টে আমরা আসতে পারি, সেই পয়েন্টটা হচ্ছে যে ভাষা শিক্ষা একটা কিন্তু অন্য ভাষার শিক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা নিজস্ব বাংলা ভাষার ব্যাকরণ জানি, তাহলে বাংলা ভাষার ব্যাকরণের যে নিয়মকানুন পদ্ধতি আছে, সেটা যদি গভীরভাবে আমরা উপলব্ধি করতে পারি বা ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পারে, তাহলে অন্য ব্যাকরণে বেশ কিছু সিমিলারিটিস থাকে, অর্থাৎ বেশ কিছু মিল থাকে। ফলে সেই সমস্ত ভাষাগুলো দক্ষতার সঙ্গে তারা শিখতে পারবে। পরের পয়েন্ট আমরা আসবো যে ভাষার সৌন্দর্যায়ন। অর্থাৎ ভাষাকে আরও সৌন্দর্য করতে গেলে, ভাষাকে আরও পুষ্ট করতে গেলে, ভাষার মধ্যে চিন্তন মননশীলতা আনতে গেলে, অর্থাৎ সঠিকভাবে তার আমরা কি করব, জ্যোতিচিহ্নের ব্যবহার করব, ছন্দবিধির বিন্যাস আমরা সঠিকভাবে করতে পারবো। ফলে সেই ভাষাটা আরও বেশি সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠতে পারে। পরের পয়েন্ট, বিচার শক্তি পুষ্টতা লাভ করে। বিচার শক্তি পুষ্ট হবে মানে আমাদের যে চিন্তা, বোধ, বিচার, বুদ্ধি, যুক্তি, এটা কিন্তু ব্যাকরণ শিক্ষার যুক্তিশীলতার মাধ্যমে আমরা তৈরি করতে পারি। সৃজনাত্মক ভাষা ব্যবহার। সৃজনাত্মক ভাষা ব্যবহার, আমি যদি ভাষার ব্যুৎপত্তি জানতে পারি, ভাষার ব্যুৎপত্তির জায়গাটা যদি ছাত্রছাত্রীরা ধরতে পারে, তাহলে নতুন নতুন সে শব্দ, তার নতুন নতুন প্রয়োগ করার জায়গাটা কিন্তু সে সবসময় এগিয়ে থাকবে। অর্থাৎ সৃজনাত্মক ভাষা ব্যবহারের ক্ষেত্রে সে কিন্তু অনেকখানি এগিয়ে থাকবে। পরের পয়েন্ট আমরা দেখব সঠিক শব্দ প্রয়োগ। সঠিক শব্দ প্রয়োগ মানে ঠিক ঠিক শব্দ প্রয়োগ করা সম্ভব হবে। কীরকম? ব্যাকরণের জ্ঞান শিক্ষার্থীদের শব্দের ব্যুৎপত্তি সম্পর্কে জানায়, অর্থ উপলব্ধি সম্পর্কে জানায়। ফলে তারা কোন জায়গায় ঠিক কোন শব্দটি ব্যবহার করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেই জায়গাটা কিন্তু তারা বুঝতে পারে। তারপরের পয়েন্ট আমরা বলবো যে উচ্চারণ তত্ত্বের জ্ঞান। বিভিন্ন শব্দের উচ্চারণ কেমন হবে, কোন অক্ষরের উচ্চারণ ঠিক কেমন হবে, এইটা কিন্তু ব্যাকরণ থেকে জানায়। ব্যাকরণ জ্ঞান মানে উচ্চারণ তত্ত্বের একটা জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে। উচ্চারণ তত্ত্বের স্পষ্ট জ্ঞান ছাড়া আমরা সঠিক ধ্বনিসমূহের যে উদ্ভব, তার প্রকৃতি এবং তার ঠিক ঠিক উচ্চারণ আমরা পারবো না। ফলে ব্যাকরণ জানা থাকলে আমাদের সঠিক উচ্চারণের যে জ্ঞান, সেটা সম্ভব হয়। বানান ভুল না হওয়া আরেকটি দিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাকরণ যদি জানা থাকে, ব্যাকরণের নিয়ম কানুন যদি জানা থাকে, তাহলে কিন্তু বানান ভুল হবে না। আজকালকার সময়ে বানান ভুলের যে ছড়াছড়ি এবং বানান ভুলকে যেন বিভিন্ন ক্ষেত্র থেকে উৎসাহিত করা হচ্ছে, সেটা বিজ্ঞাপনের দিক থেকে হোক বা শিক্ষাগত দিক থেকেও হোক, যেন বানান ভুলটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু এই বানানটা কিন্তু ব্যাকরণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বানান কিন্তু খুবই প্রয়োজনীয় একটি জিনিস। আমরা যে সঠিক বানান যদি ব্যবহার করতে চাই, অবশ্যই আমাদের ব্যাকরণের সেই জ্ঞানটা থাকা দরকার। যদি ব্যাকরণের সেই জ্ঞানটা না থাকে, বিভিন্ন শব্দের ভুল বানান লেখা হবে। ভুল বানান কিন্তু ভাষাকে অনেকখানি ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। যুক্তিবোধ এবং বিচার শক্তি, বুদ্ধি, এই যে জায়গা, ব্যাকরণ শিক্ষার মাধ্যমে আমরা যুক্তিবোধের
ভাবনা, বিচার শক্তিবোধের ভাবনা বৃদ্ধি পেতে দেখি। এবার কি শব্দ নির্মাণ দক্ষতা, এই শব্দ নির্মাণ দক্ষতা, ভাষা সৌন্দর্যায়ন বা সঠিক শব্দ প্রয়োগ, এই জায়গাগুলো কিন্তু খুব কাছাকাছি। আর এই কাছাকাছি যেমন আর কি নতুন নতুন শব্দ সৃষ্টি, নতুন শব্দ নির্মাণ, অর্থাৎ নতুন নতুন শব্দ আমরা সৃষ্টি করতে পারি। যেমন রবীন্দ্রনাথ বহুলাংশে তিনি নতুন নতুন পরিভাষা, নতুন নতুন শব্দ বাংলা সাহিত্যে ব্যবহার করেছেন। কেন তিনি ব্যবহার করতে পারছেন? ব্যাকরণ সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান ছিল, তার বুৎপত্তি ছিল। ফলে কী হবে, তিনি নতুন নতুন শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করিয়েছেন। অর্থাৎ আমাদের যদি ব্যাকরণের সঠিক জ্ঞান থাকে, আমরাও নতুন নতুন শব্দ নির্মাণ করার দক্ষতা আমরা পাবো। এবং সুচারু পদবিন্যাস, পদবিন্যাসের যে নিয়ম আছে, সুন্দরভাবে সুকৌশলে যদি সেই পদবিন্যাস আমরা করতে চাই সুচারুভাবে, তাহলে অবশ্যই ব্যাকরণের জ্ঞান আমাদের থাকা দরকার। বাগধারা এবং বিশিষ্টার্থক শব্দের প্রয়োগ দক্ষতা বৃদ্ধি। বাগধারা এবং বিশিষ্টার্থক শব্দ, এটা কিন্তু বাংলা শব্দ ভাণ্ডারে এবং বাংলা ভাষার ক্ষেত্রে একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বাগধারাগুলো কিন্তু যুগের পর যুগ ধরে চলে আসছে, আমাদের একেবারে অভ্যন্তরীণ একটি সম্পদ। এই বাগধারাগুলি কোথায় কি অর্থ প্রকাশ করে, কোথায় আমরা সেই বাগধারাগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো, এই যদি জ্ঞান আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের লেখার যে দক্ষতা, সেই দক্ষতার জায়গাটা কিন্তু অনেকখানি বৃদ্ধি হতে পারে। প্রত্যয়নিষ্ঠ শক্তিশালী ভাষা, অর্থাৎ প্রত্যয়, কৃতপ্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এই প্রত্যয়নিষ্ঠ যদি ভাষা আমরা তৈরি করি, তাহলে কিন্তু আমাদের খুবই ভালো হয়। ব্যাকরণ চর্চার ফলে বিরতি চিহ্নের যে ব্যবহার, এই বিরতি চিহ্নের কিন্তু সুন্দর ব্যবহার করা যেতে পারে। আর কি যথাযথ বাক্যের জ্ঞান জন্মায়, বাক্য সহজেই অর্থবহ হয়ে উঠতে পারে। ভাষার অন্তর্নিহিত যে প্রাণস্পন্দন, জীবন্ত যে ভাবনা, সেটা কিন্তু আমরা আমাদের ভাষার মধ্যে প্রবেশ করাতে পারি। অর্থাৎ ব্যাকরণ শিক্ষার এই যে জায়গা, এটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। ব্যাকরণ পাঠদানের বেশ কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলি এবার আমরা আলোচনা করব। ব্যাকরণ পাঠদানের সমস্যা কি? প্রথমত সমস্যা হচ্ছে পাঠ্যপুস্তকের অভাব। ব্যাকরণের যে সঠিক পাঠ্যপুস্তক, এটা কিন্তু অত্যন্ত অভাব। আমাদের কাছে যে সমস্ত পাঠ্যপুস্তক আছে, সেগুলো সুচারুভাবে সরলভাবে ছাত্রছাত্রীদের বোঝানোর পক্ষে অতখানি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি, অর্থাৎ ছাত্রছাত্রীদের এতটা সহযোগী হয়ে ওঠেনি। বিষয়ের শুষ্কতা ও কাঠিন্য, আসলে এটি একটি ব্যাকরণ একটি বিজ্ঞানসম্মত বিষয়। তার বিচার বিশ্লেষণের এই যে পদ্ধতি অত্যন্ত শুষ্ক এবং কাঠিন্যযুক্ত, ফলে ছাত্রছাত্রীদের কাছে এই বিষয়টা বোধগম্যতা, বিষয়টাকে আত্মীকরণ করার ক্ষেত্রে অসুবিধা হয়। তাহলে আমরা ব্যাকরণকে এমনভাবে সাজাতে পারি যেটা ছাত্রছাত্রীদের কাছে অনেক সহজ, অনেক সরল এবং সরস হয়। তাহলে ছাত্রছাত্রীরা কিন্তু বিষয়টির প্রতি একটু আগ্রহ জন্মাবে। যখনই বিষয়ের প্রতি আগ্রহ জন্মাবে, তখন ব্যাকরণ পাঠের এই সমস্যাটাকে আমরা দূরীভূত করতে পারবো। এরপরে নানাবিধ অনিয়মের জটিলতা, নিয়ম যেমন আছে তেমনি নিয়মের ব্যতিক্রম দেখা যায় ব্যাকরণের প্রচুর। তাহলে একটা নিয়ম শিখতে হয় এবং সেই নিয়ম শিখতে গিয়ে সেই নিয়মের ব্যতিক্রম, অনিয়মগুলো তাকে শিখতে হয়। অর্থাৎ একটা ধারণার জন্য তাকে অনেকগুলো তত্ত্ব, অনেকগুলো দর্শন, অনেকগুলো বিষয় তাকে আলোচনা করতে হয়। ফলে ভারাক্রান্ত হয়ে পড়ে ছাত্রের মস্তিষ্ক, ফলে ব্যাকরণের দিকে তার একটু স্পৃহা কম হতে থাকে। ব্যাকরণ শিক্ষকদের শিক্ষাদানে অনীহা, আসলে আমরা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, তারা যেমন সাহিত্যের দিকটাকে সরস ভঙ্গিমায় আলোচনা করেন, ভালোবেসে করেন, সেক্ষেত্রে বোধ হয় কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকদেরই নিজস্ব একটি অনীহা আছে। ব্যাকরণ শিক্ষাদানের সেই জটিলতা, সেই বোধটা ছাত্রছাত্রীদের মধ্যে ঠিকভাবে প্রবেশ করার জন্য যেভাবে পাঠদান করা দরকার বা প্রয়োজন, সেক্ষেত্রে অবশ্যই কিছু ঘাটতি আছে। 5, অবৈজ্ঞানিক শিক্ষাদান পদ্ধতি, অর্থাৎ আমরা যে পদ্ধতিতে ব্যাকরণ শিক্ষাদান করাই ছাত্রছাত্রীদের, সেই শিক্ষাদান একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈজ্ঞানিকভাবে করা সম্ভব হয় না। সেখানে একটা অবৈজ্ঞানিক একটা ভাবনা
কাজ করে। ফলে অবৈজ্ঞানিক ভাবনা হলে ছাত্রছাত্রীদের সেই জায়গাটা অতটা গ্রহণীয় হবে না। অর্থাৎ আমাদের যে শিক্ষাদান পদ্ধতি, অর্থাৎ ব্যাকরণ শিক্ষাদান পদ্ধতি, তার কিন্তু একটি পরিবর্তন আনা দরকার। পরের যে পয়েন্ট আসবো আমরা, পাঠক্রম রচনার ত্রুটি। পাঠক্রম রচনার ত্রুটি মানে অর্থাৎ আমাদের যে ব্যাকরণের পাঠক্রম, সেই পাঠক্রমও কিন্তু বিভিন্ন সময় তার ভুলে ভরা থাকে। অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে একটির পর একটি অধ্যায়, একটা একটা ধাপে সিঁড়ির মতো যে উঠে যাওয়ার প্রশ্ন আছে, সেখানে কিন্তু আমরা ব্যাকরণের পাঠ্যক্রম দেখতে পাই না। সেখানে এই পাঠ্যক্রমের মধ্যে মেলবন্ধনের একটা সমস্যা দেখা যায়। 7, বাস্তব প্রয়োগের সীমাবদ্ধতা। আমরা তো শিখি ব্যাকরণ, প্রচুর ব্যাকরণ শিখি, সমাস শিখি, কারক শিখি, বাচ্য শিখি, বাক্য শিখি, প্রকৃত প্রত্যয় শিখি, প্রকৃতি প্রত্যয়, প্রচুর ধরনের ব্যাকরণের নানান জটিলতা আমরা শিখি, কিন্তু তার বাস্তবিক প্রয়োগ কোথায়? ছাত্ররা মুখস্থ করে এবং পরীক্ষার খাতায় সেটাকে উগরে দিয়ে আসে, কিন্তু বাস্তবিক প্রয়োগের জায়গা কিন্তু আমরা দেখছি অত্যন্ত সীমিত। ফলে এই যে শিক্ষার প্রতি ছাত্রছাত্রীদের একটা অনীহা দেখা যায় এবং শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার এখানে কম দেখা যায়। যে আমরা টিচিং এইডসের কথা বলি, বিভিন্ন ধরনের চার্ট, বিভিন্ন ধরনের মডেল যে ব্যবহার করার জায়গা, ব্যবহার করে ছাত্রছাত্রীদের মনের মধ্যে যে একটা বিশেষ আগ্রহ তৈরি করা, সেই জায়গাটা কিন্তু আমরা দেখছি যে ব্যাকরণের ক্ষেত্রে টিচিং মডেলসগুলো বা চার্টগুলো ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে আমাদের সমস্যা দেখা দিচ্ছে। ব্যাকরণ চেতনার অভাব। ব্যাকরণ যে শিখতে হবে, ব্যাকরণ যে একটি বৈজ্ঞানিক একটা ভাবনা, যে ব্যাকরণ শিক্ষার মধ্যে দিয়ে যে আমাদের ভাষার উৎকর্ষতা বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, আমাদের লেখার যে ধরন বৃদ্ধি করা যায়, এই জায়গাটায় কিন্তু ছাত্রছাত্রীদের চেতনার অভাব আছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিক্ষক শিক্ষিকাদেরও এই পাঠদানের ক্ষেত্রে একটু সমস্যা বা চেতনার অভাব দেখা যায়। বিদ্যালয়ের সময় তালিকায় গুরুত্ব না পাওয়া। বিদ্যালয়ের যে মূল মূল সাবজেক্ট বাংলা, ইতিহাস, ভূগোল ইত্যাদি থাকে, বাংলার যে ব্যাকরণ, সেটা যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে বিভিন্ন স্কুলে ব্যাকরণের জন্য আলাদা যে সময়, অর্থাৎ আমাদের রুটিনে তার আলাদা অস্তিত্বর যে জায়গাটা, আমাদের যে রুটিনে তার আলাদা অস্তিত্বের জায়গাটা কিন্তু আমরা খুঁজে পাইনি। এইখানে কিন্তু আমাদের সমস্যা। তাহলে আমরা কি করে এই ব্যাকরণ শিক্ষাদানকে আমরা উৎকর্ষ করতে পারি? প্রথমত পাঠ্যক্রমের পরিবর্তন দরকার। সুভাবে, সহজ সরলভাবে এবং পর্যায়ক্রমিকভাবে পাঠ্যক্রম হবে। শিক্ষকদের ব্যাকরণ শিক্ষাদানের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করতে হবে। পাঠ্যপুস্তককে একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যেতে হবে। শিক্ষা সহায়ক উপকরণ আরও কীভাবে বৃদ্ধি করা যায় সেটা দেখতে হবে। পাঠ পরিকল্পনা ঠিক করতে হবে। পাঠ পরিকল্পনা কিন্তু একটি অত্যন্ত একটা বিজ্ঞান ভিত্তিক বিষয়। পাঠ পরিকল্পনা যদি ঠিক মতো করা হয়, তাহলে ছাত্রছাত্রীদের কিন্তু বিষয়ের প্রতি একটা গভীর আগ্রহ হয়। তাহলে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে পাঠ পরিকল্পনাগুলো অত্যন্ত সুচারুভাবে, অত্যন্ত গুরুত্বভাবে আমাদের করতে হবে। এবং ব্যাকরণ কখনো কিন্তু ভাষাকে অতিক্রম করবে না। অর্থাৎ ব্যাকরণ শিক্ষাদান তার ভাষার উৎকর্ষতা বৃদ্ধি করবে এবং সেই ভাষাকে অতিক্রম করে গেলে কিন্তু সেখানে একটু সমস্যা হয়। এই দৃষ্টিভঙ্গিতে ব্যাকরণ শিক্ষা এমন দিতে হবে যাতে ভাষা ও সাহিত্যের আনন্দ পরিবেশ সেটা যেন না ব্যাহত হয়। ব্যাকরণ যেন ভাষাকে অতিক্রম না করে। ব্যাকরণ সবসময় ভাষা ও সাহিত্যের অনুগামী। শিক্ষাদান পদ্ধতি যে মূল বিষয়, এই মূল বিষয়ে আমরা 7টি পয়েন্ট নিতে পারি। কি? সূত্র পদ্ধতি, ভাষা পদ্ধতি, পাঠ্যপুস্তক পদ্ধতি, প্রাসঙ্গিক পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি, আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি। আরোহী এবং অবরোহী এই দুটো পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সেই জায়গাটা কিন্তু আমাদের বিশেষ জোর দিতে হবে। প্রথম পয়েন্টে যদি আসি আমি, বা সূত্র পদ্ধতি। সূত্র পদ্ধতি কি? সাধারণ ব্যাকরণ যে প্রচলিত পদ্ধতি সেটা হচ্ছে সূত্র পদ্ধতি। এই শিক্ষাদানে আমরা কি করি? একটা নির্দিষ্ট সূত্র, ব্যাকরণের সূত্র আমরা ছাত্রছাত্রীদেরকে মুখস্থ করতে দেয় এবং সেই সূত্র অনুযায়ী সেই উদাহরণে আসে এবং সেই তার প্রয়োগ ভাবনা করে দেখানো হয় উদাহরণের মাধ্যমে। এই পদ্ধতিটা কিন্তু অনেক যুগের পর যুগ ধরে
চলে আসছে। ছাত্রছাত্রীরা মুখস্থ করে, এই পদ্ধতির প্রয়োগ করার চেষ্টা করে। অধিকাংশ যে পাঠ্যপুস্তক আছে সেই পাঠ্যপুস্তক কিন্তু এই সূত্র পদ্ধতিতে লেখা। অধিকাংশ বিদ্যালয়ে এই পদ্ধতিতেই কিন্তু শিক্ষাদান করা হয়। ব্যাকরণের কোনো সূত্র, নিয়ম বা সিদ্ধান্ত সেটাকে কি করা হয়, মুখস্থের মধ্য দিয়ে এই পদ্ধতির প্রয়োগ করা হয়। কিন্তু ব্যবহারিক প্রয়োগ না করলেও ব্যাকরণের যেহেতু শিক্ষা সার্থক হয় না, অর্থাৎ ব্যবহারিক যে প্রয়োগ সেটা রাখতে হবে। শিক্ষার্থীরা না বুঝে মুখস্থ করে, ফলে সেই মুখস্থটা দীর্ঘস্থায়ী হয় না এবং কি ব্যবহারিক প্রয়োগ সেখানে সার্থক হয়ে ওঠে না। নেক্সট যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে ভাষা পদ্ধতি। ব্যাকরণ শিক্ষাদানে ভাষা প্রণালীতে রচনা, অনুশীলন, অভ্যাস এবং প্রয়োগের মাধ্যমে ভাষার বিশুদ্ধতা কী রকম হতে পারে সেটা শেখানো হয়, অর্থাৎ ভাষাকে বিশ্লেষণ করা হয়। এই পর্যায়ে কি করা হয়, এই পদ্ধতিতে ব্যাকরণ পুস্তকের কিন্তু সেভাবে প্রয়োজন হয় না। আমরা যে সমস্ত ছাত্রছাত্রীদের পাই তাদেরকে আমরা কি করতে পারি, যে ব্যাকরণ বই ছাড়া, ব্যাকরণ জ্ঞান ছাড়া শুদ্ধ ভাষা প্রয়োগ করানো শেখাতে পারি। সেই পদ্ধতি এবং রীতির উপর ভিত্তি করে ব্যাকরণ শিক্ষাদানের যে প্রণালী গড়ে উঠেছে সেটা হচ্ছে ভাষা। আগে তাকে শুদ্ধ ভাষা শেখানোর জায়গা। এই পদ্ধতিতে প্রয়োগে ভাষার শিক্ষার অনেক সময় লাগে, এটি একটু সম্পূর্ণ পদ্ধতি নয়। এই পদ্ধতির ফলে পরীক্ষা নিরীক্ষা যথেষ্ট অবকাশ আছে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা এই পদ্ধতিতে শুদ্ধ ভাষা প্রয়োগ করতে শেখে না। আমরা যদিও ছাত্রছাত্রীদের নিয়ে শুদ্ধ ভাষা প্রয়োগের বিষয়টাকে আনানোর চেষ্টা করি, সেখানে কোনো পাঠ্যপুস্তক থাকে না। এই যে প্রক্রিয়াটা, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং একটি জটিল প্রক্রিয়া। সবসময় যে সার্থক হবে তা নয়, বেশিরভাগ ক্ষেত্রে এর সার্থকতা খুঁজে পাওয়া যায় না। তৃতীয় যে পদ্ধতি, পাঠ্যপুস্তক পদ্ধতি। পাঠ্যপুস্তকে বিদ্যালয়ের প্রত্যেকটা শ্রেণীকক্ষে আমরা দেখেছি, মানে প্রত্যেকটা শ্রেণীতে যে একটা নির্দিষ্ট ব্যাকরণের বই থাকে। সেই ব্যাকরণের বইতে একটা সিলেবাস থাকে, অর্থাৎ একটা পাঠ্যক্রম থাকে। সেই পাঠ্যক্রমে কি হয়, ব্যাকরণের বিভিন্ন সূত্র, বিভিন্ন নিয়ম, উদাহরণ সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ থাকে। শিক্ষকরা কি করে, গভীর ধৈর্য এবং যত্ন সহকারে ছাত্রছাত্রীদের সেই সমস্ত বিষয় শিক্ষা, সেই সমস্ত বিষয়ের ধারণা এবং অধ্যায়গুলো অত্যন্ত সাবলীলভাবে বুঝিয়ে দেন। তবে ছাত্রছাত্রীরা এভাবে সাবলীলভাবে যদি বোঝানো হয় তাহলে সে কিন্তু উৎসাহ পেতে পাবে। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু উৎসাহ পায় ঠিকই, কিন্তু শিক্ষাটা পুরো কিন্তু একেবারে পাঠ্যপুস্তক এবং মুখস্থ কেন্দ্রিক হয়ে যায়। এরপরে আমরা আসবো প্রাসঙ্গিক পদ্ধতি। 4 নম্বর পয়েন্ট, কথাবার্তা, আলাপ আলোচনা, সাহিত্য আলোচনা, রচনা লেখা ইত্যাদির মধ্যে প্রাসঙ্গিকভাবে ব্যাকরণের শিক্ষা দেওয়া যেতে পারে। কীরকম, ধরো পাঠ্যক্রমে একটা টেক্সচুয়াল গ্রামার জাতীয় একটা ভাবনা আমরা করতে পারি। আমাদের কিন্তু এই টেক্সচুয়াল গ্রামার কথাটা কিন্তু আছে। আমাদের যে পাঠ্যাংশ পড়ানো হয়, যে পাঠ পড়ানো হয়, সেই পাঠের শেষে কিন্তু এই শব্দ কি সমাস, এই শব্দ কি কারক, এই বাক্য থেকে কীভাবে বাক্য পরিবর্তন বা বাচ্য পরিবর্তন করা যেতে পারে, এখানে কি তৎসম তদ্ভব শব্দ আছে, এটা এই জায়গাটাকে আমরা বলছি প্রাসঙ্গিক পদ্ধতি। সুন্দর সুন্দর প্রয়োগের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ব্যাকরণের জ্ঞান আহরণ করতে পারে। ব্যাকরণ শিক্ষাদানের লক্ষ্যে সুনির্বাচিত বিশেষ অংশগুলোকে সুকৌশলে আমরা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে পারি। ফলে শিক্ষার্থীরা পাঠ গ্রহণে আনন্দ এবং আকর্ষণ বোধ করতে পারে। প্রসঙ্গের অবতারণায় সুনিপুণ এবং সুনির্বাচিত হওয়া দরকার। তবে এই পদ্ধতিতে ব্যাকরণের ধারাবাহিক বৈজ্ঞানিক রূপটি কিন্তু অব্যাহত থাকে। এই পদ্ধতি প্রয়োগ কিন্তু সময় সাপেক্ষ। শিক্ষার্থীরা এই পদ্ধতিতে অবশ্য দুরূহ যে কঠিন অংশগুলোকে ঠিকমতো ধরতে পারে না। অর্থাৎ একটা পিস পড়ানো হলো, সেইখান থেকে কি আছে, সেখানে ভাষা কি ব্যবহার করা হয়েছে, শব্দ ভাণ্ডারের কি ব্যাপার আছে, প্রকৃত প্রত্যয় ব্যুৎপত্তির কি ব্যাপার আছে, কারক সমাস কি আছে, এই একটা পদ্ধতি বারবার আলোচনা করতে 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 ছাত্রছাত্রীদের অধ্যাবসায় আসতে পারে, তার জ্ঞানের মধ্যে আসতে পারে। কিন্তু যে সমস্ত জটিল বিষয়গুলো, সেই জটিল বিষয়গুলোকে কিন্তু আমরা অতটা সহজে ছাত্রছাত্রীদেরকে এই পদ্ধতিতে পৌঁছাতে পারি না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বিশ্লেষণ পদ্ধতিতে। ব্যাকরণ শিক্ষাদানে বিশ্লেষণ পদ্ধতিতে শিক্ষার্থীদের কোনো সূত্র শেখানোর জন্য সেই সূত্রের উপযোগী
কতকগুলি উদাহরণ তাদের সামনে তুলে ধরা হয়। শিক্ষার্থীরা সেই সমস্ত উদাহরণগুলিকে পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে নির্দিষ্ট সূত্রে বা সিদ্ধান্তে উপনীত হয়। তারপর আবার অন্য উদাহরণের মাধ্যমে ওই সূত্র এবং সিদ্ধান্তকে তারা প্রয়োগ করে। এক্ষেত্রে আমরা যদি বলি যে একটা নির্দিষ্ট উদাহরণ দিয়ে সুনির্বাচিত, প্রাসঙ্গিক এবং ধারাবাহিক হলে ছাত্রছাত্রীদের কাছে সেই সূত্র সম্বন্ধে একটা ধারণা হবে, তবে ব্যাকরণের শিক্ষাদান সেই ক্ষেত্রে সার্থক হবে। যে দুটো গুরুত্বপূর্ণ ব্যাকরণের শিক্ষা পদ্ধতি, সেটি হচ্ছে একটি আরোহী পদ্ধতি, একটি হচ্ছে অবরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি কি? ইন্ডাকটিভ মেথড। এই মেথডটাকে আরোহণমূলক তর্ক বিজ্ঞানের মূল নীতির উপর নির্ভর করে এই পদ্ধতিটার নাম হচ্ছে আরোহী পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষাদানের ক্ষেত্রে সর্বাধিক কার্যকরী এবং সবিশেষ গুরুত্বপূর্ণ, এটা ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেথড। কেন মেথড? এইটাই কি করা হয়, উদাহরণ থেকে ধীরে ধীরে সূত্রে আমরা পৌঁছাই। সেই কারণে এই শিক্ষা দর্শন এবং মনোবিজ্ঞানকে এটা কিন্তু খুব সুন্দরভাবে পরিপূর্ণ করতে পারে। আমরা কি করলাম, একটা উদাহরণ নিয়ে নিলাম, সেই উদাহরণ থেকে ধীরে ধীরে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে সূত্রে উপনীত হলাম। এই যে ব্যাপারটাকে বলা হচ্ছে আরোহী পদ্ধতি। এই আরোহী পদ্ধতি আমি একটু উদাহরণ সাহায্যে বোঝাতে পারি। আমি ধরি নবযুক্ত অন্ন, নবান্ন, ন ব, ব পরে অ আছে আর অন্নের অ আছে, এই অযুক্ত হয়ে আ হয়, সেটা আমরা কোথায় দেখলাম? নবযুক্ত অন্ন, অ হয়ে গেল ন বয়াকার, দন্তনে দন্তন। অর্থাৎ আমি একটা এই নবান্নের সন্ধি বিচ্ছেদের একটা উদাহরণ দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা এই উদাহরণ দেওয়ার পরে ছাত্রছাত্রীদের বলতে পারি, দেখো এখানে অ যোগ অ হয়ে কি হয়? আ। অর্থাৎ আমরা এই উদাহরণ থেকে কোথায় পৌঁছলাম? একেবারে সূত্রে পৌঁছালাম। এই যে জায়গায়, এইটা বিজ্ঞান মনোবিজ্ঞানের উপর একটা দৃঢ় ভিত্তির উপরেই কিন্তু এই শিক্ষা পদ্ধতি, ব্যাকরণ শিক্ষা পদ্ধতি প্রতিষ্ঠিত। এই পদ্ধতিতে শিক্ষাদানের ফলে শিক্ষার্থীদের আগ্রহ, উৎসাহ, কৌতূহল এবং পর্যবেক্ষণ বৃদ্ধি পায়, বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি পায়। শিক্ষা তখন শিক্ষার্থীদের কাছে আনন্দদায়ক হয়ে ওঠে, আকর্ষণীয় হয়ে ওঠে। সেটা কিন্তু একেবারে অনাবশ্যক ভারে নুব্জ হওয়া নয় বা একঘেয়েমির বাতাবরণ সৃষ্টি নয়। ছাত্রছাত্রীরা এই সমস্ত উদাহরণ থেকে নিজেরা তার বিষয়টা বের করবে এবং বের করে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকার কাছে একেবারে আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করবে ব্যাকরণের এই পাঠ পদ্ধতিতে। এইখানে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা গ্রহণ করে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে শিক্ষার অধিকার আইন 2005, যে শিক্ষার অধিকার আইনে কিছু পাঠ্যক্রমের যে জায়গা আছে, সেই চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু একেবারে সার্থকভাবে এই পদ্ধতিটি কিন্তু ব্যবহার করা হয়েছে। অবরোহী পদ্ধতি, ঠিক আরোহী পদ্ধতির বিপরীত পদ্ধতি হলো অবরোহী পদ্ধতি। কীরকম? আমরা যেমন উদাহরণ থেকে সূত্র এসেছিলাম, এবার সূত্র থেকে যদি উদাহরণে যাই তখন তাকে আমরা বলি অবরোহী। ডিডাকটিভ মেথড যেটাকে আমরা বলছি, সূত্র থেকে উদাহরণে যাওয়া। সূত্র থেকে উদাহরণে যাওয়া এইটা তর্কবিজ্ঞানের চিন্তাভাবনা অনুযায়ী অবরোহী পদ্ধতি। আমি কীরকম একটা বলতে পারি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। আকার পূর্ববর্ণে যুক্ত হয়, যে পূর্ববর্ণ থাকে তাতে যুক্ত হয়। এটা আমি একটা সূত্র বললাম। এরপরে আমি এই সূত্র বলার পর, যেমন হিম যুক্ত আলয়, হর্ষই মর পরে কি আছে? অ আছে, আর আলয়ের আ আছে। এই যে অ এবং আ যুক্ত হয়ে কি হয়? আ। এবং এই আ কোথায় যায়? আগে যে বর্ণ, আগে কি বর্ণ আছে? হিম, ম আছে, ময়ের উপরে বসে, তাহলে কি হলো? হিমালয়। তাহলে আমি সূত্র আগে বললাম, তারপরে উদাহরণটাকে বিশ্লেষণ করে ভেঙে দিলাম। আগের ক্ষেত্রে কিন্তু আমরা উদাহরণটাকে বলেছিলাম, কীটা হয় সেটা বললাম, তারপরে সূত্র। অর্থাৎ অবরোহী আর আরোহী এই দুটো টিচিং মেথডস দুটো কিন্তু আলাদা, সম্পূর্ণ বিপরীত মেথড। বারবার এই ধরনের উদাহরণ দিয়ে অবশ্য অনুশীলনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মনে সুপ্রতিষ্ঠিত এবং সুদৃঢ় করা যায় এবং শিক্ষার্থীদের মুখস্থ প্রবণতার ঝোঁক দেখা যায়।
মনোবিজ্ঞানের সেক্ষেত্রে কিন্তু এটা একটু বিরোধী, কিন্তু আমরা অনুশীলনের মাধ্যমে কিন্তু এটাকে ছাত্রছাত্রীর মধ্যে দৃঢ়ভাবে পৌঁছে দিতে পারি। কিন্তু মনোবিজ্ঞান সমস্ত সময় কিন্তু আমি বলছি আরোহী পদ্ধতিতে বেশি বিশ্বাসী। মূর্ত বিষয় থেকে বিমূর্ত বিষয়ের দিকে নিয়ে যাওয়া প্রভৃতি পদ্ধতি সম্পূর্ণভাবে উপেক্ষিত। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের এতে সক্রিয় যে ভূমিকা, সেই সক্রিয় ভূমিকা থাকে না, কিন্তু আরোহী পদ্ধতিতে তাদের সম্পূর্ণ সক্রিয় ভূমিকা থাকে। আরোহী এবং অবরোহী যে পদ্ধতি, তার একটু পার্থক্য আমরা বলছি। এই পার্থক্য কিন্তু মাঝে মাঝে আপনাদের পরীক্ষায় আসতে পারে। যেমন আরোহী পদ্ধতিটি কি উদাহরণ থেকে সূত্রে যাওয়া, আর অবরোহী পদ্ধতি হচ্ছে সূত্র থেকে উদাহরণে যাওয়া। আরোহী পদ্ধতি বিশেষ থেকে সাধারণের দিকে যায়, আর অবরোহী পদ্ধতি সাধারণের থেকে বিশেষের দিকে যায়। পাঠ্যপুস্তকের সাহায্যে ব্যাকরণ পড়ানো হয় আরোহী পদ্ধতিতে। অবরোহী পদ্ধতিতে কি ব্যাকরণকে একটি বিশেষ বিষয় হিসাবে শিক্ষা দেওয়া হয়। পাঠ্যপুস্তক আর বিশেষ বিষয় হিসাবে শিক্ষা দুটো কিন্তু আলাদা। আরোহী পদ্ধতি ব্যাকরণ ভাষাকে অনুকরণ করে বা অনুসরণ করে, আর অবরোহী পদ্ধতি ভাষা ব্যাকরণকে অনুসরণ করে। এই পদ্ধতিতে ব্যাকরণের পাঠদান অধিক সময় সাপেক্ষ। কোন পদ্ধতিতে? আরোহী পদ্ধতিতে। কেননা তাকে উদাহরণ বোঝাতে হয়, উদাহরণ থেকে সে যদি ভালো করে বোঝে তখন তাকে সূত্রে আনা হয়। অবরোহী পদ্ধতিতে কিন্তু আমরা সূত্র এবং উদাহরণ বলে দিলে অপেক্ষাকৃত কম সময়ে কিন্তু ছাত্রছাত্রীরা সে জ্ঞান লাভ করতে পারে। শিশু এবং কিশোর শিক্ষার্থীদের পক্ষে আরোহী পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং উচ্চ শ্রেণীর পক্ষে সেখানে কিন্তু অবরোহী পদ্ধতি বেশি গুরুত্বপূর্ণ হয়। সূত্র গঠনে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা করেন আরোহী পদ্ধতিতে পাঠকালে। অবরোহী পদ্ধতিতে কিন্তু সূত্র বাইরের থেকে প্রযুক্ত হয়, ফলে শিক্ষার্থীরা নিজেদের যে অংশগ্রহণের ক্ষেত্রে তেমন একটা সক্রিয় ভূমিকা দেখা যায় না। পরের যদি পয়েন্ট আমরা বলি, সূত্র গঠনে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা গঠন করে। সূত্র গঠনে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা গঠন করে, এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। পরের পয়েন্ট যদি ব্যাকরণ পঠন পাঠন শিশুদের কাছে আনন্দময় এবং আকর্ষণীয় হয়ে ওঠে। কোন পদ্ধতিতে? আরোহী পদ্ধতিতে। কিন্তু অবরোহী পদ্ধতিতে এইখানে কিন্তু নিষ্প্রাণ এবং আনন্দহীন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ছাত্রছাত্রীরা কেবলমাত্র মুখস্থর জায়গায় কিন্তু সেখানে বেশি গুরুত্বপূর্ণ দেয়। তবে আমরা দেখতে পারি যে দুটো পদ্ধতি, আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি, এটা ব্যাকরণ শিক্ষাদানের দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু মনোবৈজ্ঞানিক ভাবনার দিক থেকে ছাত্রীদের যে সক্রিয়তার দিক থেকে অবশ্যই আরোহী পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শিক্ষা গ্রহণে এই আরোহী অবরোহী কিন্তু একটি অপরটির পরিপূরক। ব্যাকরণ শিক্ষাদানে আমরা এই জায়গাটা লক্ষ্য করব, বিভিন্ন সূত্র এবং উদাহরণের সাহায্যে যে জায়গাটা, সেটা কিন্তু আমাদের ভালো করে ছাত্রছাত্রীদের জ্ঞাতার্থে আনতে হবে। তবে ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করবে না। আমি যেটা বারবার বলছি, ব্যাকরণ ভাষাকে কিন্তু নিয়ন্ত্রণ করবে না, বরং ভাষাই ব্যাকরণকে আপন গতিতে নিয়ে যায়। যদি ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করে, তাহলে কিন্তু সংস্কৃত যে বিষয়টি ঘটেছে, সেই সংস্কৃত ব্যাকরণ সংস্কৃত ভাষাকে নিয়ন্ত্রণ করার ফলে সেই সংস্কৃত ভাষা আছে মৃত। কিন্তু বাংলা একটি সজীব এবং সচল নদীর মতো প্রবাহিত একটি ভাষা। যে কোনো জীবিত ভাষা নদীর মতো প্রবাহমান। সেই প্রবাহমানের স্রোতে ব্যাকরণ যেন কোথাও বাঁধা হয়ে বাঁধ হয়ে না দাঁড়ায়, এবং সেই যদি বাঁধ এমন হয় সে নদী যদি পথ হারিয়ে ফেলে, নদীর যদি সচলতা প্রাণবন্ত ভাবনা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ভাষার কিন্তু সেখানে থমকে যায়, ভাষার বিকাশের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। এই জায়গাটায় আমরা বলবো ব্যাকরণ শিক্ষাদান বা ব্যাকরণ এমন হোক ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভাষাকে কখনো অবরুদ্ধ করার জন্য নয়, ভাষাকে কখনো নিয়ন্ত্রণ করার জন্য নয়। আশা করি আপনারা সমগ্র বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন আমাকে জানাবেন, না বুঝতে পেরে থাকলেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি যতটা সম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।